রাত 12টার কাছাকাছি নিজের বাসায় ঢোকে মারুফ। মিতুর চোখে চোখাচোখি হতেই খানিকটা স্মিত হাসি দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করতেই মিতু খেকিয়ে ওঠে। এত রাতে বাসায় ফিরে অভিনয় করা লাগবে না, তার চেয়ে বরং তোমার ওই মিমের কাছে যাও। তুমি কি পাগল হলে মিতু? ও হ্যাঁ, মিমের চ্যাপ্টার তো আর শেষ করে এসেছো, হয়তো নতুন কাউকে পেয়ে গেছো। বিয়ের পর থেকে তোমার এই চরিত্র আমার বেশ জানা আছে। আচ্ছা, আরো কে কে জানি তোমার রক্ষিতা আছে? তোমার তো এসবের অভাব নেই। টিয়া, ময়না, কতজন আছে। তুমি কোনোদিন তো এমন করে কথা বলোনি মিতু। এত বেয়াদব কবে থেকে হলে? মেয়েরা মুখে মুখে সত্য বললেই বেয়াদব। বাঙালি রমণীদের চুপ করিয়ে রাখার মাঝে তোমাদের বেশ সার্থকতা। তবে দিন বদলেছে, আর কোনোদিন বলিনি বলে কি আজ বলতে পারবো না? এটা তো না, দেওয়ালে পিঠ লেগে গেলে কিছুই করার থাকে না মারুফ সাহেব। শোনো, তোমার সাথে আমার আজাইরা প্যাচাল পাড়ার সময় নেই, আমি এখন ঘুমোবো। ভোরে আমার ফ্লাইট সিঙ্গাপুরের। এ কথা বলে দুকদম সামনে বেরোতে মিতু আবার বলে উঠল, বাহ তো জনাব, এবার কাকে নিয়ে যাচ্ছেন? কোনো মিডিয়া সেলিব্রিটি নাকি টিয়া ময়না নতুন কেউ? মুখ সামলে কথা বলো, এত রাতে সিন ক্রিয়েট করো না প্লিজ। মুখের লাগাম দাও মিতু। তোমার কি ধারণা আগে সেই বউদের মতো সব জিজি করব? তোমার সমস্ত অনিয়ম দিনের পর দিন মেনে যাব? তুমি ধমক দিবে আর আমি আগের মতো চুপ হয়ে যাব? এতদিন কথা বলিনি, যা বলেছো মেনে নিয়েছি। ভেবেছি বাচ্চা কাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু কই, তোমার তো ঠিক হওয়ার কোনো লক্ষণই নেই। এত অদ্ভুত খবর তোমাকে কে দেয়? কে তোমাকে এসব লাগিয়ে বেড়ায়? কেন বিশিষ্ট শিল্পপতি মারুফ সাহেবের গোয়েন্দা থাকতে পারলে তার স্ত্রীর এক দুজন কেন থাকবে না? বিয়ের এতদিন পর আজ নতুন রূপে তোমাকে দেখছি, ব্যাপার কি? এত শক্তি কই থেকে আসলো আজ? তুমি কোনোদিন এমন তো ছিলে না মিতু। নারীরা মমতাময়ী, ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছিলাম, হওনি, বরং তোমার নষ্টামি দিন দিন বেড়েছে। আমাকে কি বাচ্চা দেখার জন্য রেখেছো? কদিন আমার সাথে ভালো ব্যবহার করে কথা বলেছো? কদিন আমরা একসাথে বিছানায় গেছি ভালো করে? শেষ কবে আমাদের ফিজিক্যাল রিলেশন হয়েছিল মনে পড়ে তোমার? তবুও একটা মেয়ে শুধু ফিজিক্যাল রিলেশন চায় না, চায় স্বামী তাকে সম্মান করুক, গুরুত্ব দিক, ভালোবাসুক। একবেলা খেলেও সমস্যা নেই। প্লিজ স্টপ। এত রাতে কথা বলতে ইচ্ছা হচ্ছে না মিতু। ভালো লাগলে থাকো, না লাগলে দরজা খোলা আছে, চলে যাও। আমি যেমন আছি তেমন থাকবো। বাহ, তোমার মতো পুরুষ আর কি বলতে পারে? তাদের ধারণা এই কথা বললে বউয়েরা ভয় পেয়ে চুপ থাকে। হ্যাঁ, আমিও চুপ করে যেতাম, কারণ মেয়েদের যাওয়ার জায়গা কম। নিজের ফ্যামিলি যখন বলে মানিয়ে নাও, মেনে নাও, তখন একটা মেয়ে ধৈর্য ধরে পড়ে থাকে দিনের পর দিন এই আশায় যে একদিন স্বামী ঠিক হবে। কিন্তু স্বামী নামক সে বস্তু আর বদলায় না। মারুফ কোনো কথা না বলে রুমে চলে আসলো। পেছনে মিতু আসলো। কাপড় চেঞ্জ করতে করতে মারুফ বলল, আচ্ছা তুমি কি চাও? অন্য মেয়ে হলেও আমিও তোমার কথায় ভয় চুপসে যেতাম। এতদিন মানসিক নির্যাতন, তুচ্ছ তাচ্ছিল্য, আমার বাবাকে গালাগালি, আমাকে শারীরিক হেনস্থা কি করনি তুমি? তবুও পথ চেয়েছিলাম, তুমি ঠিক হবে, হওনি যখন এখানে ইতি টানবো। মানে কি চাও তুমি? মারুফ, বিয়ের পর তুমি আমার জবটা ছাড়াতে বাধ্য করেছিলে। আসলে প্রত্যেক মেয়ে নিজের পায়ে দাঁড়ানো থাকলে এমন পর্যায়ে অসহায় হয়ে পড়তো না। এটাও জেনে রেখো, সব মেয়ে টাকার লোভে পড়ে থাকে না, দরকার হলে না খেয়ে থাকবে। তবু নিজেকে অন্যায়ের কাছে দিনের পর দিন বিসর্জন সব মেয়ে দেয় না। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ঠিক হলে না। বাহ মিতু, ইদানিং তোমার মুখে কথার খই ফুটেছে। নতুন করে কারো প্রেমে পড়নি তো? মেয়েরা যখন ভরসা খুঁজে পায় তখন মুখে কথার খই ফোটে। মারুফ, তুমি নষ্ট বলে সবাই নষ্ট হবে এটা ভাবতে যেও না। এমনকি তোমার চরিত্রের সাথে সবাইকে মিলাতে যেও না। এতদিন মা বাবা বলেছিল মানিয়ে নাও, মেনে নাও। এখন আলহামদুলিল্লাহ তোমার কর্মকাণ্ড দেখে তারাই বলেছে চলে আয়, তাই বাচ্চাদের আগে পাঠিয়ে দিয়েছি। আর শোনো, বাবা মা না বললেও আমি আর থাকতাম না, কষ্ট করতাম, একা থাকতাম। তবুও তোমার সাথে আর থাকার প্রশ্নই আসে না। কি বলতে চাচ্ছ তুমি মিতু? একদম সিম্পল কথা, যথেষ্ট হয়েছে। আর না। আর শোনো, তোমাকে এসব বলার জন্য আমার এতক্ষণ ধরে এ বাসায় থাকা। পরে বলবে পালিয়ে গেছি। তোমাদের তো সমাজের কাছে আমাদের উল্টো দোষী বানাতে চাইবা, তাই সত্য উন্মোচন করে যাচ্ছি। সকাল হবার আগেই যাচ্ছি অবশ্য। মিতু, আমার বাচ্চাদের নিয়ে যাওয়ার তোমার এত সাহস হলো কি করে? এতদিন বাচ্চাদের ভবিষ্যৎ ভেবে চুপ ছিলাম, এখন দেখলাম উল্টো তোমার কারণে বাচ্চারা নষ্ট হবে। আমার জীবনের কথা আর কি ভাববো? বাচ্চাদের কথা ভেবে সাহস করেছি। আমি নিজেই পড়ালেখা জানা মেয়ে, অতএব ওদের ভরণ পোষণ অসম্ভব না। এই বাচ্চা তুমি কখনোই পাবে না। এতদিন কাস্টডির কাগজ রেডি করেছি। তোমার কিছু বলার থাকলে আদালতে বলো, বাদ বাকি কথা আদালতে হবে। আদালত যদি মনে করে তোমার যা প্রাপ্য, আই ক্যান ডু ইট। দুদিন পর বুঝবে, যখন পাশে কেউ থাকবে না। টাকার অভাব বোঝো? এতদিন তো বোঝোনি, এবার বুঝবে। তুমি কি করে বুঝবে? বিয়ের কয়েকদিন পর থেকে তোমার সব কর্মকাণ্ড শুনে আসছি। শুরুর দিকে বিশ্বাস করিনি, এরই মধ্যে দুটো বাচ্চার মা হয়ে গেলাম। আর খেয়াল করা হয়নি যে তুমি দিন দিন এতটাই দূরে সরে যাচ্ছ। যখন জানলাম ততক্ষণে তোমাকে ফেরানোর কম চেষ্টা করিনি। ফলাফল কি হলো? উল্টো মানসিক নির্যাতন সইতে হলো। তোমার বাবা মা তোমাকে মানুষ করতে পারেনি, আর আমি কি করে করব? আর টাকার কথা বলছো, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না মারুফ। বাহ, অনেক চালাক হয়ে গেছো, টাকাও ম্যানেজ করা আছে। আমার মানসিক অবস্থা কেমন ছিল সেটা তোমাকে বলে লাভ নেই। অসংখ্য দিন কেঁদে বালিশ ভিজিয়েছি, কেউ দেখেনি। গত 1 বছর থেকে নিজেকে সামলেছি, আস্তে আস্তে নিজেকে ভালোবাসতে শুরু করেছি। মানসিক শক্তি সঞ্চয় করেছি, চাকরির ব্যবস্থা করেছি, যাতে তোমাকে ছেড়ে গেলে অসুবিধা না হয়। প্রত্যেক মেয়ের এভাবেই করা উচিত। আফসোস, অনেক মেয়ে তা পারে না। আমি আমার পরিবারকে কাছে পেয়েছি, তাই সহজ হয়েছে। চুপ করো, তোমার লেকচার বন্ধ করো প্লিজ। মাথা অনেক ধরেছে, যাও ঘুমো। কালে নিয়ে কথা বলা যাবে। তোমাদের মেয়েদের কথা ঠিক নেই, কাল দেখবে মন বদলে গেছে। সব মেয়েদের দুর্বল ভাবা ঠিক না। একটা মেয়ের যখন নিজের পরিবার পাশে থাকে, বাবা মা পাশে থাকে, ভাই বোন থাকে, তখন সে দুর্বল হয় না। আর হ্যাঁ, নেক্সট সপ্তাহ থেকে আমি চাকরিতে জয়েন করছি। সব পাক্কা করে এতদিন রেখেছি। বলতে পারো ডিভোর্সের আয়োজন অনেক দিন থেকে করে আসছি। ফাইনাল
ফাইনালি সেটা করতে পেরেছি বলে শান্তি লাগছে। একটা চরিত্রহীন ভালোবাসাহীন কাপুরুষের সাথে সংসার করাচ্ছে একা থাকা ড্রেস। মারুফ কিছুটা চিৎকার করে, মিতু আমি আর ভাবতে পারছি না তোমার এত সাহস হবে, কি করে এতটা বদলে গেলে? এমন তো তুমি ছিলে না। পাগলামি বাদ দাও, ঘুমোতে যাও, কালে নিয়ে আমরা কথা বলবো। মিতু আমার কথা বলা শেষ, তুমি ঘুমোতে যাও। আমি হয়তো রাতেই চলে যেতে পারি, কাজের মেয়েকে সব গুছিয়ে বলে দেওয়া আছে, আর কেয়ারটেকার রহিম ভাইকে বুঝিয়ে দিয়েছি, তোমার অসুবিধা হবে না। টিয়া ময়নাকে নিয়ে থেকো। আর হ্যাঁ, মেয়েদের দুর্বল ভেবো না, সব মেয়ে ছাড় দেয় না। আর আরেকটা শেষ কথা বলি, আল্লাহ সবাইকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না, সাবধান হয়ে যাও। কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে চলে যায়। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে অস্থির পায়চারি করছে মারুফ। মিতুর এমন রক্তচক্ষু সে আর আগে কোনোদিন দেখেনি। এতদিন সে যা যা বলেছে বিনা বাক্যে মিতু মেনে নিয়েছে। হুট করে এত সাহসী হলো কি করে সেটা ভাবতেই পারছে না মারুফ। যা সে কোনোদিন ধারণাও করেনি সেটা হচ্ছে। আজকের পুরো দিনটা খারাপ করেছে মিম, আর রাতটা খারাপ করেছে মিত। শালার মেয়েগুলো এত ইমোশনাল। মারুফের চিন্তা ক্রমশ বাড়ছে। সম্মানহানি হয়ে সব জানাজানি হলে মিতুর যা অবস্থা, ওকে ফেরানো এখন যাবে না। বাচ্চাদের যদি ফিরে না পায় তাহলে তার থাকাটা বেশ কষ্টের। দুটো বাচ্চাকে সে পাগলের মতো ভালোবাসে। মিতু তাকে বাচ্চাদের থেকে সরিয়ে কষ্ট দিতে চায়। মারুফ ভাবতে থাকে, ধুর, যত সব পাগল ছাগল মেয়েদের সাথে এতদিন সে ছিল, সবাই তাকে মানসিক পাগল করে ছাড়বে দেখছি। ক্লান্ত দেহ বিছানায় এলিয়ে দেয়। রাজ্যের ঘুম থাকলেও এখন আর তার ঘুম আসে না। মারুফ কখনো কখনো চারপাশ থেকে খুব একা হয়ে যায়। আপাতত মারুফ সেরকম একা। সকালবেলায় কান্নাকাটির রোল পড়ে যায়। মারুফ নাকি রাতের বেলায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। বোন কাঁদে, মা কাঁদে। এদিকে এক সপ্তাহ পরে বাবার ডাকে মিতুর ঘুম ভাঙলো। কেউ একজন এই ভর দুপুরে তার সাথে দেখা করতে বাসায় এসেছে। কে হতে পারে ভাবতে ভাবতে সে ওয়াশরুমে গেল। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে ড্রয়িং রুমে গিয়ে সে অবাক না হয়ে পারল না। লিমনকে দেখে তার যতটুকু চমকাবার কথা তার চেয়েও ঢের বেশি চমকে গেছে এতদিন পর। তবুও নিজেকে সংবরণ করে এগিয়ে আসে সোফার দিকে। অনেকদিন পর এই মানুষটাকে দেখে মিতুর চেহারার অভিব্যক্তির তেমন কোনো পরিবর্তন হয় না। কিছুটা দ্বিধা নিয়েই মিতুকে আসতে দেখে লিমন উঠে যায়। মিতু কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করে, তুমি এতদিন পর এখানে কেন এসেছো লিমন? আমি তোমার এই ভয়ঙ্কর বিপদের সময় দূরে থাকতে পারি না। তুমি সবসময় আমার কাছেই আছো। এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। আমি তোমাকে এখনো ভালোবাসি, খুব ভালোবাসি মিতু। মিতু চেহারায় গম্ভীর ভাবে না উত্তর দেয়, আমি এখন প্রেম করার মুডে নেই লিমন, প্লিজ এসব কথা বলার দরকার নেই। কেন এসেছো সেটা বলো। এমন করে কেন বলছো? বিয়ের পর আমাকে তুমি একদম পর করে দিয়েছো। কতবার তোমাকে দেখার জন্য অস্থির হয়েছিলাম, কতবার চেষ্টা করেছি তোমাকে দেখার জন্য, কিন্তু তুমি সুযোগ দাওনি মিতু। আমার প্রেম তো মিথ্যা ছিল না। দেখো লিমন, এই মুহূর্তে আমার এসব কথা শুনতে কিন্তু তোমাকে রুড়ো কিছু বলতে মন সায় দিচ্ছে না। তুমি আমার পরিস্থিতি চিন্তা করো। মাত্র কয়েকদিন আগে আমি বাচ্চাদের বাবাকে হারিয়েছি। তোমার সাথে এই মুহূর্তে দেখা করাই আমার অনুচিত, তবু এলাম। তুমি তো তাকে ডিভোর্স দিয়েছিলে, সে তো তোমার স্বামী না এখন মিতু। বা সব খবর রাখো দেখছি। অবশ্যই রাখি, তোমার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। প্লিজ লিমন, আমি অনধিকার চর্চা চাচ্ছি না। আর শোনো, ডিভোর্স হয়ে গেছে এটা ঠিক আছে, কিন্তু এটা জেনে রেখো ও আমার বাচ্চাদের বাবা। এটা চিরন্তন সত্য। ওর কোনো অমঙ্গল আমি কখনোই চাইনি। তবু আজ বাচ্চা কাচ্চারা তাদের বাবা হারা। এই মানুষটার সাথে আমি দীর্ঘদিন কাটিয়েছি। মারুফের বাসা থেকে ফিরে আসার পর নিজেকে সামলানোর সময়ও পাইনি লিমন। এর মধ্যে সে মারা গেল। পুলিশি ঝামেলা তো আছেই। প্লিজ তুমি চলে যাও, আমি কোনো কিছু বলার মুডে নেই। মিতু, তুমি এত দ্রুত সবকিছু ভুলে গেলেও আমি ভুলিনি। রেহানার কাছ থেকে তোমার প্রত্যেকটা মুহূর্তের খবর আমি নিতাম। আমি তোমাকে সেই আগের মতোই আজও ভালোবাসি। প্লিজ লিমন, প্লিজ। আর না, তুমি প্লিজ চলে যাও। কথা শেষ করে কান্নায় ভেঙে পড়ে মিতু। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো, বারবার আসবো। না, কখনোই আসবে না বলেই লিমনকে টেনে দরজার কাছে নিয়ে আসলো। প্লিজ চলে যাও, আমার কোনো পুরুষকে বিশ্বাস নেই। অল আর ইকুয়াল তোমরা। লিমন, তোমার বউ আছে, একটা বাচ্চা আছে, তাদের ঠকিও না প্লিজ। একটা মেয়ের স্বামী ছাড়া থাকার জায়গা খুব কম। অনেক স্বপ্ন নিয়ে একটা মেয়ে স্বামীর সংসারে আসে। বউ বাচ্চাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করো না। যাও, তাদের কাছে ফিরে যাও। ও, তোমাকে এসব খবর রেহানা বলেছে? হ্যাঁ বলেছে। এটা মিথ্যা না, কিন্তু রেহানা তোমাকে এটা বলেনি যে আমি এই বিয়ে করতে চাইনি। বাবা মা জোর করে দিয়েছে। আর এখন তার সাথে আমার মনের সম্পর্ক খুব কম। আমি তোমাকেই ভালোবাসি। তোমরা পুরুষেরা এমন কেন? কাউকে ভালো লাগে না আবার বিয়েও করবে, বাচ্চাও আনবে। বাচ্চা তো আর এমনি এমনি আসে। কি বলছো এসব তুমি মিতু? তোমাদের মতো কিছু পুরুষদের ক্যারেক্টারই এমন, কিন্তু সব মেয়ে এমন না। বিশেষ করে আমি তো নই। তুমি আর কোনোদিন আমার সামনে এসো না। আমি চাই না তোমাকে। বউ বাচ্চাদের সময় দাও, আমাকে শান্তিতে থাকতে দাও। মিতু এক নিঃশ্বাসে কথাগুলো বলে ভিতরের রুমে চলে গেল। লিমন কিছুটা নিশ্চুপ হয়ে এক মনে মিতুর দিকে তাকিয়ে আছে। চোখ ভরে সে দেখে নিচ্ছিল তার প্রথম তারুণ্যের প্রেম মিতুকে। এখন স্বাস্থ্য একটু ভালো হয়েছে। ঠিক ভালো না বলে বলা যায়, বেশ স্বাস্থ্যবতী। না, বাঙালি মেয়েরা যেমন বিয়ের পরে মুটিয়ে যায়, তবুও এখনো যৌবনে সেই তোলপাড় করা সুন্দরী লাগছে মিতুকে। শাড়ির আঁচল ভেদ করে তার ভরাট বুকও আন্দাজ করা যাচ্ছে। বয়স তো আর বেশি হবার কথা না। আগের চেয়ে বেশ মলিন হয়েছে চেহারা। চোখের নিচের কালশেটে দাগ দেখা যাচ্ছে। মনে হচ্ছে কতদিন যেন উপোস ছিল। তবুও সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে চোখের দিকে। হ্যাঁ, মিতুর চোখ দুটো আগের মতোই তেমনই গভীর মায়াময়। অথচ সামান্য অবহেলায় কি বেহাল হয়েছে ও। ওর চোখে মুখে সর্বদাই একটা অদ্ভুত মায়া লেপটে থাকতো। আসলে সেই মায়ার প্রেমেই পড়েছিল এতদিন লিমন। নীরবতা ভাঙে লিমনের। প্লিজ লিমন, তুমি আর এসো না, কোনোদিন না। আমি তোমাকে ছাড়া ভালো নেই মিতু। আর এখন আমাকে তোমার প্রয়োজন। ওই কালপ্রিট স্বামী তো তোমাকে
আমাকে বোঝেনি, পরকীয়ায় মত্ত ছিল, তার জন্য মায়া কেন? স্টপ লিমন, একদম স্টপ। ওর অসম্মান হোক আমি চাই না। আর এত খবর পাও কি করে? যেভাবেই হোক পাই, কিন্তু কথা তো সত্য। প্লিজ তুমি যাও। সে আর তুমি খুব ব্যবধান না। ঘরে বউ রেখে এসে আমাকে মায়া দেখিও না। বউ বাচ্চাদের সময় দাও, তাহলে ভালো হবে। আর মারুফকে অসম্মান করে কোনো দিন আমাকে কিছু বলবে না। যে ব্যক্তি সব ভুলে সুইসাইড করতে পারে, তার জন্য এত সম্মান কেন? ওয়েট লিমন, তুমি কি করে শিওর সে সুইসাইড করেছে? তাহলে আর কি, কেউ কি হত্যা করেছে? আচ্ছা, এসবের পেছনে তুমি না তো? তুমি যে ধরনের, তোমার পক্ষে তো সবই সম্ভব। আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি মিতু? আমি এত খারাপ নই। আচ্ছা থাক, প্লিজ তুমি যাও। আর শোনো, এটাই আমাদের শেষ দেখা। তুমি আর কোনোদিন এসো না। লিমন আর একটা বাক্য ব্যয় করেনি, চলে গেল। ড্রয়িং রুমে বসে মিতু ভাবতে লাগলো। মায়ের ডাকে বাস্তবে ফিরে আসে মিতু। কি রে, তোর হয়েছেটা কি? কি সব ভাবছিস? তোর পাশে যে এতক্ষণ ধরে ফোন বাজছে, সে খেয়াল আছে মিতু? সে স্তম্ভিত ফিরে পেয়ে তাড়াতাড়ি ফোন রিসিভ করতেই পুরুষালী কণ্ঠ শুনে জিজ্ঞাসা করে, হ্যালো, কে বলছেন? আপনি কি মিস মিতু? আমি ওসি শহীদুল বলছি। জি স্যার, বলুন। আপনার সাথে আমার দেখা করা দরকার মিস মিতু। আপনি কি বাসায় আছেন? জি, বাসায় আছি। আচ্ছা, আমি কিছুক্ষণ পর আসছি। তার আগে একটু বলুন প্লিজ, মিস মিমের যেদিন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, আপনি কেন রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন? সেখান থেকে হত্যার স্পট খুব কাছে। মানে কি অফিসার? প্লিজ আনসার দিন, যা জিজ্ঞাসা করছি। মিস মিতু, আপনি ভালো করেই জানেন কেন বলছি। আপনি হত্যার স্পটে কেন গিয়েছিলেন সেদিন? পাশের বাসার সিসি ফুটেজে আপনাকে স্পষ্ট দেখাচ্ছে। সম্মানিত দর্শক, এই গল্পের তৃতীয় পর্বের শুটিং চলমান। আগামীকাল দুপুর 2:01 তৃতীয় পর্ব নিয়ে হাজির হব। গল্পটা কেমন লাগলো লিখে জানাবেন। গল্পটার রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ।